আসসালামু আলাইকুম দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই জামাতি এজেন্ট মাহমুদুর রহমানে দেখলাম আমার দেশের, এরা ভাঙ্গা ফেলাইব, কাইটা ফেলাইব, ভারতের 7 সিস্টার আলাদা করে ফেলাইব। কি হুঙ্কার! বাপরে বাপ। প্রথমত এগুলি সবই হচ্ছে ফাঁকা বুলি। এদের কারো বাপের ক্ষমতা নাই ভারতকে টাচ করার। এটা হচ্ছে বাস্তবতা। ভারত যদি কোনো ভুল করে থাকে, এটার জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে, ইন্টারন্যাশনাল ল আছে, এতটুকু বাংলাদেশ করতে পারে এবং সেই ক্ষেত্রে খুব একটা সফলতা পাবে না, কারণ বাংলাদেশ একটি দুর্বল দেশ। আন্তর্জাতিকভাবে আমাদের যে কয়টা বন্ধু ছিল এগুলোও গেছে, বাংলাদেশের পাশে কেউই আসলে নাই। আছে 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 বোধহয় এখন পাকিস্তান আছে, ফকিরনি পাকিস্তান আছে। বাট এনিওয়ে, শোনেন, পেটটা ফালাবো, ভাইরা ফালাবো, উড়া এলাবো, গন্ডগোল করবো, কত কিছু তো করলো, কত কিছু তো কয় এগুলি। ভারত আমাদের প্রতিবেশী। ভারত অনেক সময় আমাদের সাথে, ভারতের সরকার অনেক সময় সদাচরণ করেনি, এটা সত্য। আমাদের ফেলানি কাঁটাতারে ঝুলেছে, যার প্রোটেস্ট আমরা করেছিলাম, আমিও করেছিলাম। সেই সময় এই সকল পোলাপান তখন হাফ প্যান্ট পরে ঘুরত। অনেক সময় আমাদের নদীর পানির হিস্সা নিয়ে আমরা আন্দোলন করেছি, আমাদের মহান নেতা ভাষা নিয়ে করেছিলেন। আমরা বিজনেসের ক্ষেত্রে আমরা আসলে ব্যালেন্স বিজনেস করতে পারি না ভারতের সাথে। এগুলো আমাদের সরকারের বারবার বিফলতা। কিন্তু আমাদের সরকার যা করতে পারে না সেটা হচ্ছে, যখন কেউ সরকারের পর্যায়ে হোক এবং কি সাধারণ পাবলিকের পর্যায়ে হোক, পার্শ্ববর্তী দেশ যার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক টাই আছে তাদেরকে উড়িয়ে ফেলবে, কেটে ফেলবে, টুকরা করে ফেলবে, তাদের সার্বভৌমত্ব নিয়ে এইসব কথা বলতে পারে না। প্রথমত এগুলি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের চার্টারের আর্টিকেল 2 সরাসরি ভায়োলেশন হয়ে যাবে। এছাড়া বাংলাদেশের পেনাল কোড এগুলো নিষেধ আছে, অনেকগুলো আর্টিকেল। 505 বাংলাদেশের পেনাল কোডে সেকশন 505, সেকশন 504, সেকশন 123, 124 ছাড়াও অনেক সেকশন আছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টেও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আবার বাতিল করে হচ্ছে, এখন রিপিল করেছে এই সরকার। নেভারদিলেস কিছু প্রভিশন এখন অ্যাক্টিভ আছে। এবং বাংলাদেশের সরকার এর পর্যায়ে অর্থাৎ সরকারি কর্মকর্তাদের পর্যায়ে কেউ যদি এই কাজ করে, তাহলে সেটা গুরুতর ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হবে। এবং বেসরকারি পর্যায়ে সাধারণ জনগণের ভিতর থেকে যদি কেউ করে এবং সরকার যদি সেই ক্ষেত্রে চুপ থাকে, ইনঅ্যাক্টিভ থাকে বা পরোক্ষভাবে সহায়তা করে, তাহলে এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 22 অনুসারে কোন একটি বিদেশি ডিপ্লোম্যাটিক মিশন অথবা এমবেসি কোন একটি দেশে থাকলে সেই এমবেসিকে ফুল প্রোটেকশন দেওয়া হচ্ছে হোস্ট কান্ট্রির রেসপন্সিবিলিটি। তাই বাংলাদেশে ভারতীয় এমবেসিকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমানে ইউনূস সরকারের। এবং সেই ক্ষেত্রে যেখানে হাসনাত আবদুল্লাহর মতো পোলাপান বলছে 7 সিস্টার উড়িয়ে দেবে, অর্থাৎ ভারতের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে থ্রেট দিচ্ছে, সেখানে সরকার চুপ থাকা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং ভারত কি করতে পারে? ভারত এই বিষয়ে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করতে পারে, সেটা তারা করেছে। বাংলাদেশও ভারতের কোনো বিষয়ে তলব করার প্রয়োজন হলে করবে। ভারতে যেমন একসময় মোদী সরকারের সুব্রমণিয়াম স্বামী, সে সরকারে ছিল না, কিন্তু ভারতে সে রুলিং গভর্নমেন্টের, মোদী গভর্নমেন্টের পার্টি করত, পার্টির একজন নেতা ছিল। তখনও বাংলাদেশে ইনভাইট করবে, বাংলাদেশে ভারত ঢুকে যাবে, এসব কথাবার্তা বলতো। কিন্তু বাংলাদেশের সরকার সেই সময় জোরালো প্রোটেস্ট, যতটুকু জানানো দরকার প্রোটেস্ট করেছিল, বা যত স্ট্রংলি জানানো দরকার তত স্ট্রংলি জানায়নি। আমি সেটা সেই সময় তীব্র বিরোধিতা করেছিলাম। নেভারদিলেস, বিশেষ করে আমাদের বিজয় দিবসের দিন বেছে নেওয়া, এখানে আসলে হাদিমাদি এগুলো কোনো ইস্যু না। হাদিও তো কত থ্রেট দিয়ে দিত। সে চেয়েছিল শেখ হাসিনার ছেলে জয়কে কেউ মাথায় গুলি করুক, চোখ বেরিয়ে আসুক, শেখ হাসিনা তাকিয়ে থেকে দেখুক।
এইসব কথাবার্তাও কিন্তু হাদি বলেছিল। হাদি মরেই গেছে আসলে, নেভারদিলেস ও যে অবস্থায় আছে এসব কথাবার্তা, ভায়োলেন্ট কথাবার্তা ও কিন্তু কম বলে নেই। সাথে ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স কখনো দমানো যায় না। তো পার্শ্ববর্তী দেশ, যে দেশটি আমাদের তিন দিকে ঘিরে আছে, যে দেশ বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদেরকে তাদের নিজের ইন্টারেস্টে হোক আর আমাদের ইন্টারেস্টের হোক, তারা আমাদের পাশে ছিল। ভারত অন্তত একটা পুরো সেকুলার না হলো সুডো সেকুলার দেশ। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা প্রয়োজন। আসলে এখন আরেকটি কারণে তারা এই লাফালাফিগুলো করছে, সেটা বলার আগে আপনাদের বুঝতে হবে যে ভারত কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে চাইলে এটা জাতিসংঘে পেশ করতে পারে। বাংলাদেশের বেশি সিরিয়াস হলে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আহ্বান করতে পারে সিকিউরিটি কাউন্সিলে। নেভারদিলেস এই হাদিকে ইস্যু না বা শেখ হাসিনা ইস্যু না, মূলত এই ফালগুলো কেন পারছে এখন, তারা এত ফাল কেন পারছে? মেইন কারণ হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসবে ঘোষণা দিয়েছে। তারেকের উপর একটা ভারতকে কেন্দ্র করে ভারতের ইস্যুকে টেনে একটা চাপ প্রয়োগ করা, এটা হচ্ছে মেইন কারণ। তারেক বুঝলে ভালো, বিএনপি বুঝলে ভালো। দেখবেন বিএনপিকে তারা বিভিন্নভাবে এখন ব্যঙ্গ বিদ্রুপ করবে, চাপ প্রয়োগ করবে, যাতে বিএনপিও তাদের সুরে সুর মিলিয়ে ভারতকে কন্ডেম করে। এটা হচ্ছে ট্র্যাপ। তারেকের উপরে ইন্ডিয়াকে কেন্দ্র করে একটা চাপ প্রয়োগ করা, একটা গন্ডগোল সৃষ্টি করা, এটা হচ্ছে আসল কারণ। কিন্তু তারেকের জানা উচিত, বিএনপি নিশ্চয়ই জানে, বড় রাজনৈতিক দল, যে তারা ভারতের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতে পারে না, বেফাস কথাবার্তা বলতে পারে না, বেফাস কথাকে সমর্থন করতে পারে না, কারণ তারা সরকার গঠন করার ইচ্ছা রাখে সামনে। এবং অনেকে আশা করছে তারা একটা সুস্থ রাজনীতি স্টার্ট করবে বাংলাদেশে। যদি করেও থাকে, সে কথা যদি সত্য হয়, আমিও খুশি হব যদি সেটা করতে পারে তারেক। কিন্তু এই চাপটা, তারেকের উপরে চাপটা প্রয়োগ করার জন্য বাংলাদেশে একটি গন্ডগোল সৃষ্টি করা হচ্ছে, এটা হচ্ছে আসল কারণ। আর এইসব পোলাপান, ভাই তুমি এমবেসি বাংলাদেশে ভারতের হাই কমিশন ঘেরাও করো কেন? পারলে সরাসরি যুদ্ধ ঘোষণা করো না, দেখি হেডম থাকলে ভারতের ভূমিতে এক পা রাখতে পারবে না তোমরা, একটি পা রাখতে পারবে না তোমরা। 10,000 হও আর 10 লাখ হও, ভারতের ভূমিতে এক পা রাখার ক্ষমতা রাখো না। তোমাদেরকে পাকিস্তানের আব্বারা যতই তোমাদের কুস্কাক, বাংলাদেশকে আর আন্তর্জাতিক মহলে একা করো না। বাস্তবতা হচ্ছে ভারত ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের চেয়ে অনেক অ্যাডভান্সড। এমনকি মুসলিম দেশ কোনোটাই ভারতকে ছেড়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে না। এই মুসলিম ভাইরা কেউ দাঁড়াবে না, একমাত্র পাকিরা দাঁড়াইতে পারে। সৌদি আরব দাঁড়াবে না, ইরান দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। ভারত, ইভেন আফগানিস্তানও দাঁড়াবে না। কেউ বাংলাদেশের পাশে ভারতকে ছেড়ে দাঁড়াবে না, যতই মেরে ভাই মেরে মুসলিম উম্মা যাই বলো। এটা হচ্ছে বাস্তব, কারণ বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি অত্যন্ত দুর্বল। এবং কোন ইউরোপিয়ান দেশও দাঁড়াবে না, আমেরিকাও দাঁড়াবে না, আরে চীনও দাঁড়াবে না বাংলাদেশের পাশে। এত ফাল পারছে কেন? তারা কি ভারত দখল করার ক্ষমতা রাখে? আসলে ওই যে বললাম, মেইন কারণটা হলো তারেককে ট্র্যাপে ফেলা। বুঝতে বাকি আছে আপনাদের? দেখেন সামনে কিভাবে চাপ দেয় বিএনপিকে এরা। এই ভারতকে ইস্যু করি, বিএনপিকে চাপ দিবে, তারেককে চাপ দিবে, আবার গন্ডগোল করার চেষ্টা করবে। আইনে ভরসা নেই, কেন লাশ নিতে চান মাহফুজ আলম? এটি আজকের শিরোনাম। যে মাহফুজ আলম 1 বছর আগে বলেছিলেন নতুন বাংলাদেশ গড়ব, যেখানে হিংসা, বিদ্বেষ এবং বৈষম্য থাকবে না, আজ সেই একই মুখ থেকে এমন বিপজ্জনক বার্তা আসছে কেন? এটাই কি মাহফুজ আলমের প্রকৃত পরিচয়, নাকি এটি ঝুঁকিপূর্ণ রাজনৈতিক স্টেটমেন্ট? মাহফুজ আলমকে সবাই চেনেন, দিন কয়েক আগেও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। গত বছর নিউ ইয়র্কে এক আন্তর্জাতিক মঞ্চে, অর্থাৎ ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এই মাহফুজকে প্রধান উপদেষ্টা ইউনূস জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। তার রাজনৈতিক সাথীরা মাহফুজকে সক্রেটিস বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। এখন সেই মাহফুজ বলছেন, একটা লাশ পড়লে আমরা লাশ নেব, সাথে যোগ করছেন অত সুশীলতা করে লাভ নেই। এই স্টেটমেন্ট বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? প্রিয় দর্শক, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা আছে,
বিচার বিভাগ আছে, সর্বোপরি রাষ্ট্র আছে। এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ এখনো একটি কার্যকর রাষ্ট্র, এবং কার্যকর রাষ্ট্রে আইন হাতে তুলে নেওয়ার বার্তা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? মাহফুজ আলমের এই বক্তব্য কি তাহলে ধ্বংসাত্মক রাজনীতির সংকেত দিচ্ছে? 12 ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলা হয়েছে, গুলি করা হয়েছে তাকে। এই গুলিকাণ্ডের প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা নিয়ে কত রকমের সংবাদ আর কথার চালাচালি যে আমরা দেখছি তার শেষ নেই। এটি কবে শেষ হবে সেটিও আমরা জানি না। এমন পরিস্থিতিতে লাশ নেব এই ধরনের মন্তব্য সামাজিক উদ্বেগ কমানোর বদলে বাড়ায়, এটা বুঝতে কি আসলে রকেট বিজ্ঞানী হতে হয়? জানি না। সবকিছু দেখে শুনে সাধারণ মানুষ কিন্তু এখন উদ্বিগ্ন, কিন্তু এই পরিস্থিতিতেও কেউ কেউ বাহবা দিচ্ছেন এই ঘটনাটিকে, এই বক্তব্যটিকে, আবার অনেকেই চুপ করে আছেন। বুঝতে কষ্ট হয় না, চুপ করে থাকা জনগণই আসলে সংখ্যাগরিষ্ঠ। তবে তারা চুপ করে আছেন কারণ তাদের ভয় নানান রকমের। অফলাইন অনলাইনে মবের হুমকি তো আছেই। এমন পরিস্থিতিতে ধ্বংসাত্মক বক্তব্য সমাজে অস্থিতিশীলতা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সরকারের কেউ কি বিষয়টি উপলব্ধি করছেন? এমন হিংসাত্মক ও লজ্জাজনক কথা অন্য কেউ বললে তা নিয়ে কি হতো আমি জানি না, কিন্তু 1 বছর আগে যে মাহফুজ আলমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, হিংসাহীন, বৈষম্য মুক্ত এবং বিদ্বেষহীন বাংলাদেশের কথা জানিয়েছিলেন, শুনিয়েছিলেন, আজ সেই মাহফুজই বলছেন লাশ নেব। প্রশ্ন হচ্ছে, প্রতিশ্রুতি এবং বাস্তবায়নে এত পার্থক্য কেন? সদ্য সাবেক তথ্য উপদেষ্টার মুখ থেকে এ ধরনের বার্তা কি সমাজের জন্য খুব দায়িত্বশীল কিছু? যে লোককে সক্রেটিস উপমায় অভিষিক্ত করা হতো, এই বক্তব্য কি সেই পরিচয়ের সঙ্গে মেলে? কেউ কেউ যে তাকে জঙ্গি বলতেন, তারা কি তাহলে সত্যি বলতেন? জানি না। এদিকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণরা এখনো নিরাপত্তার আশঙ্কা করছে, নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। প্রশ্ন হলো, এই ধরনের স্টেটমেন্ট তাদের উদ্বেগ কি আরো বাড়াচ্ছে না? শিক্ষিত সচেতন নাগরিকরা আশা করেন রাষ্ট্র অপরাধীদের গ্রেপ্তার করবে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। লাশের রাজনীতি দীর্ঘমেয়াদে জাতি রাষ্ট্রের শান্তি, স্থিতিশীলতা এবং সম্মানজনক পরিচয়টাও মুছে দিতে পারে। একটু আগে যে বললাম বাংলাদেশের সাধারণ মানুষ চুপ করে থাকেন, কিন্তু কথা ভুললে চলবে না, যখন এই জনতার পিঠ, এই সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখনই তারা দল বেঁধে রাস্তায় নেমে আসেন। তখন কি হয় সেটা আপনারা সকলেই জানেন। মাহফুজ আলমের বক্তব্য এই চুপ থাকা মানুষের মনে কি প্রভাব ফেলছে বুঝতে বিলম্ব হলে এ থেকে বাঁচার উপায়ও সীমিত হয়ে আসবে বলে মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা কি আমরা ভাবছি? প্রিয় দর্শক, বিষয়টি এমন হতাশাজনক যে এটি নিয়ে বেশি কথা বলতে ইচ্ছে করছে না। তাই প্রশ্ন করতে চাই, মাহফুজ আলমের মুখ থেকে যে বার্তা এসেছে তা কি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র এবং আইনের শাসনের সঙ্গে মেলে? একজন প্রাক্তন তথ্য উপদেষ্টা, যিনি 1 বছর আগেও নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন, আজ কেন লাশ নিতে চাচ্ছেন? বাংলাদেশের মানুষ কি এই বিপজ্জনক হুমকি শুনে চুপ করে থাকবেন? সরকার কি করবে? সরকার যদি এক্ষেত্রে দায়িত্বশীল রাজনৈতিক বার্তা দিতে না পারে, ব্যর্থ হয়, যে গণতন্ত্র আসলে আমরা চাই, যে গণতান্ত্রিক বিকাশ আমরা প্রত্যাশা করি, তা কি কখনো বিকশিত হবে, স্থায়ী হবার সুযোগ পাবে? এই অন্তর্বর্তী সরকার, এই সরকারের প্রধান ইউনূস এবং তার পারিষদবর্গ, তারা কবে বুঝতে পারবেন দেশের মানুষ আসলে চান আইনের শাসন এবং ন্যায়ের পথ ধরে শান্তি ও স্থিতিশীলতা ফিরুক দেশে? আগামীর বাংলাদেশ হিংসা, প্রতিহিংসা ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকুক। প্রিয় দর্শক, শেষ করার আগে আজ সন্ধ্যায় আপলোড করা কন্টেন্টের 2-1টি মন্তব্য আপনাদের শোনাতে চাই। এই কন্টেন্টের শিরোনাম ছিল তলব পাল্টা তলব নসিহত,
দিল্লি ঢাকা কূটনৈতিক সংঘাতের শেষ কোথায়। আমি দু একটি মন্তব্য পড়ি। এমডি তরিকুল ইসলাম তিনি লিখেছেন যে আজকে বেয়াদব হাসনাত আব্দুল বলেছে, মানে আব্দুল্লাহ, যে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ড্যাশ মেরে, দুঃখিত আমি শব্দটি উচ্চারণ করতে পারছি না, বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। এটা কোন ধরনের শিষ্টাচার? এরা দেশটাকে কি ধ্বংস করে দিবে? ফিলিস্তিনের হামাস এইসব করে গাজা উপত্যকাকে বিরান ভূমিতে পরিণত করেছে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে। তার এখানে আরো দুজন কমেন্ট করেছেন, একজনেরটি পড়ে শোনাই। এএফএম কমেন্ট করেছেন যে ছেলেগুলোর কথা বলার আদব নেই, তারা বাংলাদেশটার ঠিকা নিয়েছে। একজন বিদেশি কূটনীতিককে নিয়ে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকুও নেই, অথচ এরা এখন সরকার চালায়। কি দুর্ভাগ্য দেশটার। আয়নায় এরা নিজেদের চেহারা দেখে বলে মনে হয় না, কারণ এরা অন্যের দুর্নীতির কথা বলে, অথচ আপাদমস্তক এরা দুর্নীতিতে নিমজ্জিত। আরেকজন, তার আইডিটি হচ্ছে টাউন, তিনি বলছেন বলার কিছু নাই আমার। ডাকসুর এক নেতা বলেছেন ভারতের অর্থনীতির বেশিরভাগটাই বাংলাদেশের উপর নির্ভরশীল। তিনি বলছেন হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না, এমন শিক্ষিত সমাজ পেয়ে আমরা কার কৃতজ্ঞতা জানাবো তাও বুঝতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমি আসলে বুঝতে পারছি না হাসবো না কাঁদবো। শুরুতেই বলছি তিনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল হলেন। অবাক অবাক, অনেকে অবাক হচ্ছেন। যার কথা বলছে তিনি হচ্ছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। কি অনিয়ম, কি বেআইনি একটা কথা বললেন তিনি। আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতার, মানে যে কে হোক, নিরীহ হোক আর সন্ত্রাসী হোক আর যে কে হোক, আওয়ামী লীগ দেখামাত্র গ্রেফতার। যা গুলি বলতে চেয়েছিলেন কিন্তু দেখামাত্র গুলি বলেননি, বলছে দেখামাত্র গ্রেফতার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। এখন এটা যদি হয়, এই যদি হয় আইন, উনি সেনাবাহিনীতে কিভাবে ছিলেন, এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, এই কথাটা কারো মুখ দিয়ে বেরোতে পারে যে আইনের আওতায় আনবা? কেন আইনের আওতায় আনতে হবে সেটাও তো একটা প্রশ্ন। আচ্ছা, বলছে কি কথা বলেছে এটা? ওনারও তো পদত্যাগ করা উচিত, ওনার কথা আইনের আওতায় আনা উচিত। উনি রাষ্ট্রের অনেক কাজ করতে পারছেন না, তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনের আওতায় আনতে হবে না? দেখা মাত্র গ্রেফতার করা উচিত ছিল, উচিত। গত 16 মাসে উনি যে হযবরল অবস্থা করেছেন, গ্রেফতার তো কেউ ওনাকে করে নাই। উনি তো সবার আগে গ্রেফতার হওয়ার কথা ছিল। কি বলেছে? ছাত্রদের চাপে উনি বলে দিচ্ছেন হ্যাঁ দেখা মাত্র গ্রেফতার। কোন একটা চিন্তা ভাবনা, কি বলা যাবে, কি বলা উচিত, কে বলা উচিত নয় জানা না। কি লিখছে? আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, কারা সন্ত্রাসী আগে গ্রেফতার করে ফেলতে হবে, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় আনতে হবে, নিয়ে আসতে হবে। পুলিশকে নির্দেশনা দিয়েছেন তিনি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আচ্ছা, এটা কোনো কথা হইল বলেন? পুলিশ অনেস্টলি বলছে যে মামলা না থাকলে আমরা কিভাবে আইনের আওতায় আনবো। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন অ্যারেস্ট না করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। মানে এরা এখন একেবারে শেষ। রাষ্ট্রের একটা হেফাজত অবস্থা, এদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা কোনো কিছু এখন আর ঠিক নেই। হাদি গুলিবিদ্ধ হয়েছে, জুলকারনাইন বিদেশ থেকে একটা সংবাদ দিয়ে দিছে, পুলিশও উল্টাপাল্টা হয়ে গেছে। আমাদের পুলিশের ব্যবস্থা থাকতে হবে না? জুলকারনাইন সাহেব কি বললো সেটার দরকার ছিল? বলছে সিলিদিনে কোন দিকে পাওয়া গেছে, ওই আসামি ময়মনসিংহ দিয়ে চলে গেছে। বিভ্রান্ত করেছে জুলকারনাইন সাহেব, জাতিকে বিভ্রান্ত করেছে। শাহের ঠিক হয়নি। পুরো জাতির খবর একজন লন্ডন থেকে দিয়েছে, এটা হয় কোনোদিন? আমাদের পুলিশের ব্যবস্থা করে, এত 400-500 থানা আছে আমাদের, কি বলে না বলে। ফয়সালি ইন্ডিয়া চলে গেছে, হয়তো জুলকারনাইন শাহিনের বক্তব্যের পর তো সবাই চুপ হয়ে গেছে যে ও ইন্ডিয়া চলে গেছে, হয়তো ওই তখনও বাংলাদেশে ছিল। জাতিকে বিভ্রান্ত করেছে জুলকারনাইন শাহের। ঠিক আছে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ ছাত্ররা চাপ দিয়েছে, উনি বলে দিয়েছেন যে হ্যাঁ যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দাবি বাস্তবায়ন ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে,
আওয়ামী সন্ত্রাসীদের মামলা না থাকলেও গ্রেফতার করে ফেলতে হবে। আচ্ছা যাক, আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা শুনেছেন কি বলে এগুলো, ছি ছি ছি। আরেকটা কথা কি বললেন দেখেন, হাস্যকর। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদির সুস্থতা কামনায় দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মূল আসামিকে, মূল অভিযুক্তকে গ্রেফতার করতে না পারলেও তার ব্যবহৃত হাতিয়ার উদ্ধার করা হয়েছে। আচ্ছা, এটা কোনো কথা হইল? মূল আসামিকে গ্রেফতার করতে না পারলেও তার হাতিয়ার উদ্ধার করা হয়েছে। আই এম তো অবাক, এটা কি বললো? তারপরে বলছে যে ওর সাথে আরেকজনকে গ্রেফতার করেছি, ওই ফয়সালের সাথে যে আরেকজন ছিল। হাতিয়ার উদ্ধার, আচ্ছা ফয়সালের বাপ মা স্বামী স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে তো গ্রেফতার করে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বললেও হয়তো, কি বললেন, মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব না হলেও তারা হাতিয়ার উদ্ধার করেছে।